আমি এই কথা ইন্টারনেটে বারবার দেখতে পাই। পুরান জেনারেশন আলাদা লেভেলের ছিল, আর নতুন জেনারেশন ওই সময় থাকলে একদিনও টিকতে পারত না। আর যেইবার এই কথা শুনি আমি শুধু হাসি, কারণ ওয়ান পিস নিজেই এই তর্কের জবাব আগেই দিয়ে দিছে, কথায় নয়, ইতিহাস দিয়ে। কারণ সত্যিটা খুবই সহজ, যদিও অনেকের কাছে অস্বস্তিকর। আর এই সত্যি গল্পে বারবার রিপিট হইছে। নতুন জেনারেশন সব সময় পুরান জেনারেশনকে ছাড়িয়ে যায়, সঙ্গে সঙ্গে না, কিন্তু একদিন না একদিন অবশ্যই। চল সত্যি কথা থেকেই শুরু করি। কমিউনিটিতে একটা ধারণা আছে যে পুরান জেনারেশন যেন শক্তির এক আলাদা প্লেনে ছিল, যেন তারা ধরাছোঁয়ার বাইরের দেবতা, আর বাকি সবাই শুধু জলদস্যু সাজার চেষ্টা করছে। আমি বুঝতে পারি মানুষ কেন এরকম ভাবে। রজার পাইরেট কিং হয়েছিল আমরা ওরে লড়তে দেখার আগেই। হোয়াইট বিয়ার্ড মেরিনফোর্ডের অনেক আগেই ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট ম্যান ছিল। গার্প তো গল্প শুরু হওয়ার আগে এক জীবন্ত কিংবদন্তি। তাদের সুনাম ছিল সম্পূর্ণ তৈরি হওয়া একটা প্রোডাক্ট। কিন্তু ঠিক এখানেই পক্ষপাত ঢুকে পড়ে, কারণ আমরা পুরান জেনারেশনকে কিংবদন্তি হইতে দেখি নাই। আমাদের শুধু বলা হয়েছে তারা কিংবদন্তি। কিন্তু নতুন জেনারেশনকে আমরা নিজেদের চোখে দেখতে পাচ্ছি তারা কিভাবে নিজেদের ইতিহাস করছে। আর এই বয়সে তারা যে কীর্তিগুলো করছে সেগুলো সত্যিই অবিশ্বাস্য। আর যদি একটু থেমে ওয়ান পিসের প্যাটার্নটা ভালো করে দেখো, তাহলে একটা জিনিস পরিষ্কার, নতুন জেনারেশন সবসময় পুরানদের ছাড়িয়ে যায়। এবার রক্সের কথা ঠিকমতো বলি। রক্স ডি জেবেককে রজার একা হারায় নাই। গড ভ্যালি ছিল একদম বিশৃঙ্খলার উপর বিশৃঙ্খলা, আর রক্সকে নামাতে রজার আর গার্প দুজনকেই একসাথে লাগছিল। এইটুকুই বলে দেয় রক্স কতটা ভয়ঙ্কর ছিল। আর একটা জিনিস আছে যেটা মানুষ প্রায়ই এড়িয়ে যায়। গড ভ্যালির সময় রক্স নিজের প্রাইমে ছিল, কিন্তু রজার ছিল না, গার্প ছিল না, হোয়াইট বিয়ার্ডও ছিল না। যেই তিনজন কিংবদন্তিকে সবাই আজ পূজা করে, তারা তখনও উপরে ওঠার পথে ছিল। রজার আর গার্প রক্সকে হারাইছিল কারণ তারা ওর চেয়ে শক্তিশালী হয়ে গেছিল এমন না, তারা রক্সকে হারানোর পরও আরও শক্তিশালী হয়েছে, আর শেষে গিয়ে ওকে ছাড়িয়ে গেছে। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ রক্স শক্তির শেষ সীমা ছিল না, সে ছিল একটা ধাপ। আর একই ঘটনা বারবার ঘটছে। রজার সময়ের সাথে সাথে রক্সকে ছাড়িয়ে গেছে, নিজের হাকিকে আরও ধারালো করে, নিজের ইচ্ছাশক্তিকে আরও মজবুত করে, আর এমন কিছু হয়ে যেটা রক্স কখনো হতে পারে নাই। রক্স শাসন করত শক্তির জোরে, রজার শাসন করত স্বাধীনতার মাধ্যমে। এই আদর্শগত পরিবর্তনটাও গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু রজারও কখনো শেষ সীমা হওয়ার জন্য তৈরি হয় নাই। রজার নিজেই আমাদের সেই কথা বলে গেছে। সে বলে নাই আমি ইতিহাসে সবচেয়ে শক্তিশালী মানুষ, সে বলছে একদিন কেউ আমাদেরও ছাড়িয়ে যাবে। এবার শ্যাঙ্কসের কথা বলি, কারণ এই তুলনাটা এখানে সবচেয়ে বেশি আসে। শ্যাঙ্কস বিতর্কিত, কারণ সে পুরান জেনারেশনের ফর্মুলা অনুসরণ করে না। কোনো ডেভিল ফ্রুট নাই, কোনো সন্ত্রাসের সাম্রাজ্য নাই, হোয়াইট বিয়ার্ড বা কাইডোর মতো ধ্বংসের ইতিহাস নাই। তবুও পৃথিবী ওর প্রতি আলাদা প্রতিক্রিয়া দেখায়। শ্যাঙ্কস শুধু টপ টিয়ারদের সাথে লড়ে না, ওর উপস্থিতি যুদ্ধক্ষেত্রকে নিয়ন্ত্রণ করে। আমরা দেখেছি ওর কনকারার্স হাকি মাইলের পর মাইল দূর থেকে এক অ্যাডমিরালকে থামিয়ে দিয়েছে। আমরা দেখেছি টপ টিয়াররাও থেমে যায়, ভাবতে বাধ্য হয়, সংখ্যার জন্য না, শুধু শ্যাঙ্কসের জন্য। এটা রজারের স্টাইল না। রজার সামনে থেকে শক্তি দিয়ে চেপে ধরত, শ্যাঙ্কস সেই একই শক্তিকে আরও ধারালো, আরও কার্যকর, আরও নিয়ন্ত্রিত আর আরও উন্নত রূপে ব্যবহার করে। এটা রজারকে অসম্মান করা না, এটাই উন্নতি। রজার হাঁটছিল যাতে পরের জেনারেশন আরও দ্রুত দৌড়াতে পারে। এবার আসল জায়গায় আসি, যেখানে পুরান জেনারেশন শ্রেষ্ঠ এই যুক্তিটা ভেঙে পড়ে। বয়স। মানুষ ভুলে যায় নতুন জেনারেশন আসলে কতটা তরুণ। কিড আর ল দুজনের বয়সী প্রায় 20, আর তারা বিগ মমকে হারাইছে, ইতিহাসের সবচেয়ে শক্তিশালী জলদস্যুদের একজনকে। লুফি মাত্র 19 বছর বয়সে কাইডোকে হারাইছে, যে কাইডো দশকের পর দশক নিউ ওয়ার্ল্ড শাসন করছে। জোরোর বয়স 21, আর সেই ইতিমধ্যেই বিশ্বের সেরা যোদ্ধাদের মধ্যে দাঁড়িয়ে আছে, ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট সোর্সম্যান হওয়ার সরাসরি পথে, যে টাইটেল পাইরেট কিং আর ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট ম্যানের সমান মর্যাদার। এইগুলো সাধারণ কীর্তি না, এগুলো এন্ড গেম লেভেলের অর্জন, আর এই চরিত্রগুলো এখনও তাদের পিকেও পৌঁছায় নাই। এবার পুরান জেনারেশনের দিকে তাকাও। রজার, হোয়াইট বিয়ার্ড আর গার্প, তাদের কিংবদন্তি তৈরি হয়েছিল অনেক বেশি বয়সে, তাদের পিক এসেছে বছরের পর বছর আধিপত্যের পরে। কিন্তু নতুন জেনারেশন এইসব কাজ অনেক আগেই করে ফেলছে, আর এই ব্যাপারটাই পুরান জেনারেশন শ্রেষ্ঠ এই ধারণাকে ভয় পাইয়ে দেওয়ার মতো। কারণ যদি এখন এরা এত শক্তিশালী হয়, তাহলে পিকে গেলে কেমন হবে? আর তারপর আছে ফাইনাল ওয়ার, সবচেয়ে বড় পয়েন্ট, যেটাকে অনেকে মানতেই চায় না। পুরান জেনারেশন কখনো ইমুর বিরুদ্ধে লড়ে নাই, ওয়ার্ল্ড গভর্নমেন্টের সম্পূর্ণ শক্তির বিরুদ্ধে লড়ে নাই, গোরোসেইয়ের যুদ্ধ ক্ষমতার বিরুদ্ধে লড়ে নাই, গডস নাইটসের বিরুদ্ধে লড়ে নাই।
ওয়ার্ল্ড গভর্নমেন্ট রজার বা হোয়াইটবিয়ার্ডকে সেইভাবে দেখত না যেভাবে জয় বয় নিকারকে দেখে। এই একটাই তথ্য অনেক কিছু বলে দেয়। ওডা স্পষ্ট করে দিয়েছে যে ফাইনাল ওয়ার আগে সব যুদ্ধকে ছাড়িয়ে যাবে। আর ওডা পাওয়ার স্কিলিং নিয়ে পাগল না হলেও ওয়ান পিসে শক্তি সবসময় গুরুত্বপূর্ণ ছিল। যদি ফাইনাল সাগাই গল্পের সবচেয়ে বড় সংঘর্ষ হয়, তাহলে সেখানে থাকা যোদ্ধাদেরও আরও উচ্চ স্তরে থাকতে হবে। বর্তমান জেনারেশন শেষ সীমানা, তারা শুধু সেতু, তারা সেই ধাপ যাদের ওপর দাঁড়িয়ে পরের যুগ আগের কিংবদন্তিদের ছাড়িয়ে যাবে। যেমন রক্সকে ছাড়িয়ে গেছিল রজার, যেমন রজারকে ছাড়িয়ে যাবে পরের যুগ। এইটাই ইনহেরিটেড উইলের আসল দর্শন, ইনহেরিটেড সিলিং না। আমরা নিজেদের চোখে দেখছি নতুন জেনারেশন কিভাবে কিংবদন্তি হয়ে উঠছে। আর ওয়ান পিসের ইতিহাস কখনো অতীত আঁকড়ে ধরা মানুষদের পক্ষে ছিল না। মুকুট সবসময় সামনে এগিয়ে গেছে, কারণ পুরান জেনারেশন দুর্বল ছিল বলে না, বরং তারা কখনোই শেষ উত্তর হওয়ার জন্য তৈরি হয় নাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও,